নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত। দিনটা ছিল শুক্রবার, প্রায় রাত এখন 1টা মতন বাজে। গভীর রাতে চেনা শহর ছাড়লাম 3 জনে নতুন শহরের খোঁজে। আমাদের গন্তব্য আজকে ডেনভার, কলোরাডো। রাজীবের এক বন্ধুর বাড়ি যাচ্ছি, বছরের শেষ কটা দিন আর শুরুর দিকটা কাটাবো বলে। আপনারা সবাই জানেন বিদেশে পরিবার পরিজন ছাড়াই দিন কাটাতে হয়, তাই এখানে বন্ধু বান্ধবী হলো আবদারের জায়গা, ওরফে পরিবারও বটে। আমাদের ফ্লাইটটা ছিল ভোর 5:30 নাগাদ। যেহেতু থিয়া ছোট, তাই সময়ের অনেকটা আগে আমরা বেরিয়ে পড়েছি। আর যেহেতু রাত, তাই আমরা ভেবেছিলাম উবার পাবো কি না, তাই আগে থেকেই না আমরা প্রি উবার বুক করে রাখি। একদম ডট 1টায় আমাদের এখানে পিক আপ করতে আসে। একটু সময় নিয়েই বেরিয়েছি, প্রায় এখন 40 মিনিটের রাস্তা। এত রাতেও কিন্তু গাড়ির অন্ত নেই। আসলে এখন তো ক্রিসমাসের জন্য ছুটি, তাই সবাই এদিক ওদিক যাচ্ছে, আর রাস্তাটাও বেশ জমজমাট। আমরা যাচ্ছি হবি এয়ারপোর্ট। হিউস্টনে 2টো এয়ারপোর্ট রয়েছে, একটা IAH বুশ এয়ারপোর্ট, এখান থেকে বেসিক্যালি ওই ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো ছাড়ে, আর একটা রয়েছে হবি এয়ারপোর্ট। এই হবি এয়ারপোর্টটা হলো ডোমেস্টিক ফ্লাইটস ছাড়ার জায়গা। আমরা সাউথ ওয়েস্ট এয়ারলাইন্সের টিকিট কেটেছি, তো মেইনলি হবি এয়ারপোর্টটা হলো প্রাইমারি হাব ফর সাউথ ওয়েস্ট। তো মোটামুটি গল্প করতে করতে কাছাকাছি চলে এসেছি। এই এয়ারপোর্টে আমরা ঢুকলাম। ওদিকে থিয়া এখানে এসে হঠাৎ করে এত বড় হয়ে গেছে যে নিজের লাগেজটাও নিজেই ক্যারি করছে। আর এদিকে আমরা সময়ের এতটা আগে এসেছি যে এখানে কোনো রকম এয়ারপোর্টের এমপ্লয়ি দেখতে পাচ্ছিলাম না। আশপাশে টুকটাক অনেক লোকজন এসেছিল, তো তাদের থেকে জানতে পারলাম যে মোটামুটি 3টের পর এই সমস্ত জায়গাগুলো খুলবে, তখনই চেকিং শুরু হবে। তো আমরা ততক্ষণ এখানেই বসবো। আর যেহেতু এটা ফার্স্ট ফ্লাইট ছিল একদম 5:30টার সময়, তাও এখানে আমরা 1 ঘন্টা মতন অপেক্ষা করব। তারপর ওই ব্যাগের ট্যাগগুলো লাগিয়ে ব্যাগগুলো জমা দিয়ে এখান থেকে বেরিয়ে যাব ফাইনালি সিকিউরিটি চেকিং এর জন্য। রাতে বেরোবো বলে থিয়াকে আর ঘুম পাড়ায়নি। এখানে এসেও বেশ ক্লান্ত হয়ে পড়েছে, ও ঘুমিয়েও পড়েছে ওই জন্য। তো ও ঘুমো, আপনাদের একটা জিনিস দেখাই। এখানে এয়ারপোর্টগুলোর দরজা না এরকম ওপেন থাকে, মানে ধরুন পরিবারের যদি কেউ আপনাকে ছাড়তে আসে, তাহলে সে ফাইনাল সিকিউরিটি চেকিং এর আগে পর্যন্ত থাকতে পারবে। এই বিষয়টা এখানে বেশ সুবিধাজনক। হয়তো ধরুন আপনার কাছে অনেক লাগেজ রয়েছে, যদিও বা বাইরে স্ট্রলার থাকে, তাও হয়তো আপনি এয়ারপোর্টে বসে একা বোরিং হচ্ছেন, তার চেয়ে ভালো একজনকে যদি এক্সট্রা পাওয়া যায়, সেক্ষেত্রে গল্প করতে করতেও সময়টা কেটে যায়। আর আমরা যখন ইন্ডিয়া থেকে এসেছিলাম, তখন তো মেইন গেটের বাইরে থেকেই প্রিয় মানুষগুলোর থেকে বিদায় নিতে হয়েছিল। এখনো মনে পড়ে কাছের ওপার থেকে মা আর শাশুড়ি শুধু হাত দেখাচ্ছিল। তবে এখানে কিন্তু এই বিষয়টা বেশ একটা সুবিধা। আর ওদিকে গল্প করতে করতে টুকটাক লোকজনও আসতে শুরু করেছিল, আর আমাদের যে মেইন এমপ্লয়ি গেটটা ছিল ওটাও খুলে গেছিল। এদিকে থিয়া তখনও ঘুমাচ্ছিল, আর ওদিকে রাজীব গিয়েছিল চেক ইন করতে। আমাদের দেশে যেরকম ওই ট্র্যাকিং ট্যাগগুলো লাগানো হয় না, সেগুলো তো এমপ্লয়িরাই করে দেয়, কিন্তু এখানে না ওই ট্র্যাকিং ট্যাগগুলো লাগানোর ব্যাপারটা নিজেকেই করতে হয়। ওই যে দূরে দেখা যাচ্ছে স্ক্রিনগুলো, ওখানে না পাসপোর্টটা স্ক্যান করতেই পুরো টিকিটের ডিটেলটা বেরিয়ে আসে। এবার অপশান দেয় আপনার কটা ব্যাগ রয়েছে বা কোনো ফ্র্যাজাইল জিনিসপত্র আছে কিনা, পুরো ডিটেলটা নিয়ে এবার যে কটা আপনার ব্যাগ হবে সেই অনুযায়ী ট্র্যাকার ট্যাগগুলো ওখান থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসে। আর এই পুরো কাজটা নিজেকেই করতে হয়। ট্র্যাকার ট্যাগগুলো লাগানো হয়ে গেলে পরে এবার ব্যাগটা দিয়ে দিলে পরে ওরা নিয়ে নেবে, তারপর ফাইনাল সিকিউরিটি চেকিং হয়। তো রাজীব এখানে নিয়ে এসছে, ওই করছে, যেহেতু থিয়া আমার কোলে শুয়েছিল। এখানে 2 রকম দেয়, একটা তো ব্যাগের মধ্যে লাগানো থাকে, আর একটা ছোট ট্যাগ দেয়, সেটা না ওই বোর্ডিং পাসের পিছনে লাগিয়ে রাখতে লাগে। যদি ধরুন আপনি ব্যাগটা না খুঁজে পান, সেক্ষেত্রে এই ট্রেকিং ট্যাগটা দিয়ে খুঁজে পাওয়া যায়। তো এটা একটা সুবিধা। আর মোটামুটি আমাদের এদিকের কাজগুলো হয়ে গেলে এবার আমরা যাব ফাইনাল সিকিউরিটি চেকিংয়ে। আমাদের মোটামুটি হয়েও গেছে, এবার ফাইনালি আমরা সিকিউরিটি চেকিংয়ের জন্য যাচ্ছি। আর এদিকে না হবি এয়ারপোর্টটা তুলনামূলক বেশ ছোট, মানে যে সমস্ত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলো রয়েছে তার থেকে, যেহেতু শুধু এখান থেকে ডোমেস্টিক ফ্লাইটসগুলো যায়, আর সাউথ ওয়েস্টের এয়ারলাইন্সটাই এখান থেকে মেইনলি যায়। তো আমাদের মোটামুটি এই যে রোগুলো ছিল, এগুলো সবগুলো ক্লিয়ার করে ফাইনাল সিকিউরিটি চেকিংয়ের জন্য যাই। আর সিকিউরিটি চেকিংয়ের সময় না থিয়াকে তুলে দিতে হয়েছিল। পাসপোর্ট ভেরিফাই করার সময় যেহেতু ছবি তোলে, আর থিয়া ছোট, কিন্তু তাও ওকে একবার দেখার জন্য আমরা তুলে দিয়েছিলাম যদি কোনো রকম সমস্যা হয়। তো আমাদের মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট। ফাইনালি আমরা এই বোর্ডিং পাস দিয়ে এবার ফ্লাইটে উঠবো, আর দুগ্গা দুগ্গা করে চললাম ডেনভারের উদ্দেশ্যে। আর থিয়ার চোখে তখনও ঘুম ছিল, ও তো ঘুমাচ্ছিল, কাঁচা ঘুম থেকে তুলে দিয়েছি, তো ওইটুকুনি সময় পর্যন্ত হেঁটে এসে আবারও শুয়ে পড়েছে।
তো এবার আমাদের ফ্লাইট ছাড়বে। আর এদিকে না আমাদের যেহেতু একদম ভোরবেলায় ফ্লাইটটা ছিল, আমরা এই ফ্লাইটে যাওয়ার সাথে সাথে একটা নতুন জিনিসের সাক্ষী হলো, সেটা হলো মিষ্টি একটা সূর্যোদয়। ভোরের সূর্যটা এত সুন্দর লাগছিল, চারিদিকটা কমলা আর হলুদের ছটা, একটা সময় যেন চোখের পলকই পড়ছিল না। আর এই ভোরের সূর্যোদয়ের সাথে সাথে একটা নতুন দিনের সূচনা হলো, আর তার সাথে সাথে নতুন দিনে সকাল সকাল পা রাখলাম নতুন একটা শহরে। যেহেতু ডেনভারের টাইম টেক্সাসের থেকে 1 ঘন্টা পিছিয়ে, তাই আমরা যে এখন নামলাম এই টাইমটা ছিল ওই 7টা মতো, মানে আমাদের ওই 2.5 ঘন্টার মতন ফ্লাইট জার্নি ছিল। টেক্সাসের টাইম এখন 8টা হলো, ডেনভারে 7টা। হয়তো অনেকেই জানেন এখানকার প্রত্যেকটা স্টেটের টাইমও আলাদা হয়, যেমন টেক্সাসে 8টা, ডেনভারে 7টা, আবার এই টাইমটাই কিন্তু ক্যালিফোর্নিয়ায় 6টা মতন এখন বাজে। তো ইউজুয়ালি আমরা ফ্লাইট থেকে নেবে ওই ব্যাগেজ ক্লেমের দিকে যাই, কিন্তু ডেনভারে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই এয়ারপোর্টের ভেতরেই এই মেট্রো রেলের মতন রয়েছে, যেটার মধ্যে উঠতে হবে এবং এটা যে লাস্ট টার্মিনাল স্টেশনটা থাকে 3 নম্বর স্টেশনে নেমে ওখানে গিয়ে ব্যাগেজ কালেক্ট করতে হবে। তো আমরা অপেক্ষা করছিলাম, কিছুক্ষণের মধ্যেই ট্রেনটা চলে আসে। এবার আমরা ট্রেনে করে যাচ্ছি, এখান থেকে নেবে এবার আমরা ব্যাগটা নিয়ে ফাইনালি আমরা এখান থেকে বেরোবো। ব্যাস, মেট্রো থেকে নেমে আমরা ব্যাগটাও নিয়ে নিয়েছি। এবার আমরা এয়ারপোর্ট থেকে বেরিয়ে একটা উবার ধরবো, ওখান থেকে যাব সৌমিকদার বাড়িতে। তো ডেনভারে নামার পর থেকেই না কেমন একটা ফিলিংস হচ্ছে যে যেন পাহাড়ে চলে এসেছি। বহুদিন ধরে অপেক্ষা করছিলাম এখানে আসার জন্য। তো এই সময় যেহেতু এখানে খুব বরফ পড়ে, মেইনলি সেটা দেখার জন্যই এখানে আসা। ডেনভার এয়ারপোর্ট থেকে আমরা বেরিয়েও যাই। এবার আমরা এখান থেকে উবার ধরে যাব হচ্ছে সেন্টিনিয়ার। আর এই ডেনভার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের বাইরে একটা ভীষণ রকম ভাবে এখানকার ফেমাস স্কাল্পচার রয়েছে, সেটা হলো ব্লু মাস্ট্যাং নোন অ্যাজ ব্লুসিফার। আর এটা সম্পর্কে অনেক উপকথা রয়েছে। এটার চোখটা লাল, তাই নাকি একে ডেমনিক বলা হয়। আর এই বিখ্যাত স্কাল্পচারটার যিনি স্রষ্টা, সেই লুইস জিমেনেজ নাকি তার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য ঘোড়ার চোখে একটা লাল এলইডি লাইট ব্যবহার করে, এবং এটি নাকি তার বাবারই তৈরি। তবে এটা আরও একটা বিষয় রয়েছে যে যখন এই লুইস জিমেনেজ এটা তৈরি করছিল, ঘোড়ার একটা অংশ তার শরীরে পড়ে নাকি আর্টারি ছিঁড়ে যায় এবং সেখানেই তার মৃত্যু ঘটে। তো আমি এই বিষয়ে খুব একটা বেশি জানি না, জাস্ট পাশে বসে রাজীব যেটুকুনি আমাকে বললো আমি সেটুকুনি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, ডেনভার আসার আসল কারণ হচ্ছে পাহাড়। আর ওই যে দূরে দেখতে পেয়েছি পাহাড়, ওই যে দেখা যাচ্ছে রকি মাউন্টেনের রেঞ্জ, এরই কোনো একটা জায়গায় রয়েছে লুকআউট মাউন্টেন, বিয়ার লেক। আর ফাইনালি পাহাড় দেখতে পেয়ে এত মজা হচ্ছিল, এই পাহাড়ের টানেই তো এত দূর আসা। চারিদিকে পাহাড়, পাহাড়ের গায়ে একটা সাদা চাদরের আস্তরণ তৈরি করে রেখেছে বরফ। আর এই পাহাড়ের ভাজে ভাজে সৌন্দর্য প্রকৃতিকে আরো অপরূপ করে তুলেছে। আর পাহাড়ের উপরেই রয়েছে মেঘ, তবে বড্ড ঠান্ডা। আমরা ডেনভার এয়ারপোর্ট থেকে নামার পর থেকে এত ঠান্ডা লাগছিল, আমি আর রাজীব আলোচনা করছিলাম যখন আমরা হিউস্টন থেকে বেরোই তখন ওখানে প্রায় 8 ডিগ্রি মতন ছিল। আর ডেনভারে ঢোকার পর থেকে সেটা ধীরে ধীরে যেন যত গভীরে যাচ্ছি ততই যেন টেম্পারেচারটা অনেকটা নামছে। তবে কলোরাডোয় আমরা এখন 7 দিন মতন থাকবো, আর অবশ্যই শহরের বহু নতুন জায়গা এক্সপ্লোর করব, সাথে প্রচুর স্মৃতি করব ফোনবন্দি। আগামী 7 দিন তো বেশ মজাতেই কাটবে। এখানকার ফেমাস জায়গাগুলোতেও ঘুরতে যাব, খাওয়া দাওয়ার সাথে অনেক মজা করব। মোটামুটি বাড়ির কাছাকাছি আমরা চলে এসেছি। তো চলুন আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। টাটা।